আমি ভূমিপুত্র, কিন্তু ভূমির মালিক কি? উত্তরাধিকার কিংবা ক্রয় সূত্রে প্রাপ্ত জমি কি নির্বিঘ্নে আমার নিয়ন্ত্রণে বা দখলে আছে? জমি জমা নিয়ে মামলা মোকদ্দমা, নানান ঝক্কি কিংবা বহু প্রশ্নের অভিজ্ঞতা আছে কম বেশি সকলেরই। ভূমি সংক্রান্ত যাবতীয় সংকট নিয়ে আজ আলাপ করব একজন নীতি নির্ধারকের সঙ্গে। তিনি আর কেউ নন, ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন অপিনিয়নে আজকের অতিথি তিনি, এবং সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। জনাব আলী ইমাম মজুমদার, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ যমুনা টিভি কর্তৃপক্ষ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আপনি দীর্ঘদিন দায়িত্বশীল হিসেবেই ভূমিকা পালন করেছেন, ক্যাবিনেট সেক্রেটারি হিসেবে সর্বশেষ অবসর গ্রহণ করেছেন। এরপর একটা বিরতির জীবন, তারপর আবার নতুন করে দায়িত্ব গ্রহণ করা, এবং সেটি ভূমি সংক্রান্ত কিংবা খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত। এই দায়িত্বে এসে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন কিংবা খাপ খাইয়ে নিতে নতুন করে? চ্যালেঞ্জের মুখে তো অবশ্যই ফেলেছে। প্রথম নম্বর হচ্ছে, আমি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছিলাম 2008-এর শেষে। তার মধ্যে আমি আসলাম বলতে প্রায় 16 বছরের অধিক সময় পরে। এই 16 বছর মাঝে প্রেক্ষিত অনেক কিছু পরিবর্তন হয়েছে। বিশেষ করে 2024 সনের জুলাই বিপ্লব যেটা, সেটা মানুষের প্রত্যাশা অনেক বৃদ্ধি করেছে। এই সময়কালে বিভিন্ন সমস্যার ব্যাপ্তি অনেক ঘটেছে, পরিসর অনেক বেড়েছে। তো সেই ক্ষেত্রে মানুষের প্রত্যাশার সাথে বিদ্যমান সমস্যার মাঝে কাজ করা যথেষ্ট চ্যালেঞ্জের। তা সত্ত্বেও আমার জন্য জিনিসটা আবার অ্যাজ ওয়েল এজ অত্যন্ত আনন্দদায়কও। যেই কাজগুলি আমি আগে, যখন আমি বিশেষ করে মাঠ পর্যায়ে যখন ছিলাম, আমি যখন জেলা প্রশাসক ছিলাম, আমি যখন উপজেলা নির্বাহী অফিসার ছিলাম, তখন যে জিনিসগুলি আমি দেখতাম বা যে করতাম, সেই জিনিসগুলি নিয়ে আমি মূলত ভূমি মন্ত্রণালয়ের প্রসঙ্গে যেহেতু আলোচনা হচ্ছে, সেটা বলছি যে আমি 4.5 বছর জেলা প্রশাসক ছিলাম 2টা জেলার। এখানে ভূমির বহুবিধ কাজ ছিল, বহুবিধ সমস্যা ছিল, বহুবিধভাবে এগুলি সমাধান করতে হয়েছে। তো অনেক ক্ষেত্রেই ভূমি মন্ত্রণালয়ের কাছে আমাকে যোগাযোগ করতে হয়েছে। তো এখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সেই সব জিনিসগুলি, এসব সমস্যাদের ব্যাপারে আজকে এই লেভেলে থেকে আমাকে সমাধান দিতে হচ্ছে, এবং বিভিন্ন মানুষের এই প্রত্যাশার সাথে ম্যাচ করে এবং প্রিভেলিং সিচুয়েশনের সাথে সামঞ্জস্য রেখে এই সমাধানটা আমাকে দিতে হচ্ছে। এটা যথেষ্ট চ্যালেঞ্জের কাজ। স্যার, ভূমি মন্ত্রণালয়ে 1 ডিসেম্বর একটি নতুন সফটওয়্যার ও 4টি সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন পরীক্ষামূলকভাবে উদ্বোধন হয়েছে, এবং নতুন সংস্করণে নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর, পর্চা, মৌজা ম্যাপ প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে আসলে সুবিধাটা পাচ্ছে, এবং আগের যে সুবিধা নিশ্চয়ই বেড়েছে আপনি দায়িত্ব গ্রহণ? নিশ্চয়ই বেড়েছে। আপনারা এটা তো নামজারির ব্যাপারটাতে আপনার মনে হয় যে আমরা আগে থেকে বেশ বেনিফিশিয়ারি। এটা কিন্তু আমি এখানে এই দায়িত্বভার গ্রহণের আগে থেকে এটা চলছে, কয়েক বছর আগে থেকে চলছে। ইদানিংকালে ক্রমান্বয়ে এটা একটা সফটওয়্যার আপগ্রেডেশন হচ্ছে এবং আধুনিকরণ হচ্ছে। আপনার আগে নামজারি করার জন্য গিয়ে অ্যাসিলেন্ডার অফিসে দরখাস্ত দিতে হতো, সেই দরখাস্ত পড়ে থাকতো, হিয়ারিংয়ের জন্য আসতো না দিনের পর দিন। এখন আপনার নামজারির পিটিশনটা আপনি ফাইল করার পরে আপনি দেখতে পাচ্ছেন, যদি প্রয়োজনীয় অ্যাটাচমেন্ট সহ আপনি করে দেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটা কার কাছে আছে, এটা কারানগুর কাছে আছে না তহসিলদারের কাছে, কার কাছে আছে, এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা হওয়ার কথা। না হলে আপনি সেখানে যোগাযোগ করার সুযোগ আছে, এবং যোগাযোগ করলে এটা তারা খুব বেশি বিলম্ব করার সুযোগ নেই। আমার মনে হচ্ছে যে ডিজিটালাইজেশন আমাদের সকল ক্ষেত্রেই ঘটেছে, সারা পৃথিবীতে ঘটেছে, তেমনভাবে বাংলাদেশেও ঘটছে। তো ভূমি এমন একটা জিনিস, ভূমি আমাদের একটা বেসিক নিডের মধ্যে একটা। আমরা এই ভূমিতে বসবাস করি, এই জন্মগ্রহণ করে ভূমির উপরে থাকি, মৃত্যুর পরে ভূমি নিচে যাব। তারপরে আরেকটা জিনিস আছে, এই ভূমি কিন্তু, এই ভূমির উপর অধিকার কিন্তু পিপিলিকা থেকে হাতি পর্যন্ত বিশাল প্রাণী সকলের। ঠিক তেমনভাবে এই জলাভূমিও কিন্তু ভূমির উপর অবস্থিত, মহাসাগর বলেন, যা কিছু বলেন। তো সেখানেও কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থেকে শুরু করে 3 মাস পর তার অধিকার আছে। আর আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব হিসাবে মানুষের তো অবশ্যই অধিকার আছে। পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হয় যে আমাদের যে জীববৈচিত্র্য রক্ষার জন্যে অন্যদের অধিকার যাতে বিঘ্নিত না হয়, তার জন্য আমরা এটা দেখতে হয়, এটা দেখার দায়িত্বটা আমাদের। স্যার, LSG ল্যান্ড সার্ভিস গেটওয়ে,
এটার মাধ্যমে প্রোফাইল তৈরি করে সাধারণ মানুষকে নিবন্ধন করতে হয় এবং এর ফলে টোটাল সেবা আসলে বন্ধ হয়ে গিয়েছিল, অনেকে ভোগান্তিতে পড়েছিল এই সময়টায়। এখন সেই ভোগান্তিটি কি খানিকটা লাঘবের? হ্যাঁ, ইনশাল্লাহ এটা অনেকটা লাঘব হয়েছে। আসলে আপনার ট্রানজিশন যেটাকে বলা হয়, এটা অলওয়েজ একটু পেইনফুল হয় আপনার ট্রানজিশনটা পেইনফুল হয়, যেটাকে আমরা রিফর্ম বলি, সংস্কার বলি। সংস্কার জিনিসটা কিন্তু সবসময় একটু পেইনফুল হয়। প্রথম নম্বর, সংস্কারের সাথে যারা জড়িত থাকেন তাদের একটা অংশ অনিচ্ছুক থাকেন এই সেবাটা দেওয়ার জন্য, কারণ সংস্কার হলে তাদের কিছু একেবারে সুবিধা দিতে তারা বঞ্চিত হবে। পাশাপাশি যারা এটা ইউজার, তারাও ক্ষেত্রে বেশি এটার সাথে ফ্যামিলিয়ার থাকেন না। তো এক্ষেত্রে একটু হয়, যে কোনো সৃষ্টির একটা যন্ত্রণা আছে। মানুষ সৃষ্টি, আমরা মায়ের গর্ভে জন্মলাভ করেছি, আমাদের মা সেই যন্ত্রণা নিয়ে কিন্তু আমাদেরকে জন্ম দিয়েছেন। ঠিক তেমনভাবে পৃথিবীর প্রতিটা মা ওইভাবে কিন্তু জন্ম দেন। সৃষ্টি একটা যন্ত্রণার মধ্যে দিয়ে মানুষের সৃষ্টি, আমার মনে হয় প্রতিটা প্রাণীর এইভাবে সৃষ্টি। স্যার, জনদুর্ভোগ, জটিলতা সেসব নিরসনের জন্য ভূমি রেজিস্ট্রেশন অফিস বা সাব রেজিস্ট্রি অফিস যেটাকে আমরা বলি, সেটা ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছিল জনপ্রশাসন সংস্কার কমিশন। সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত কি এই জায়গাটায় আছে, কিংবা আপনি কি বলবেন ভূমি উপদেষ্টা হিসেবে? এই ব্যাপারে সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি। সেটা চূড়ান্ত হলে আপনারা জানবেন। এই সংস্কার কমিশনগুলির সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলির সাথে একটা আলোচনা চলমান আছে, প্লাস অন্যান্য স্টেক হোল্ডার সাথেও আলোচনার প্রয়োজন হতে পারে। হওয়ার পরে এটা জানতে পারবেন। তার সাথে সাব রেজিস্ট্রি অফিসের সাথে আমাদের যোগাযোগ কিন্তু আছে, যদিও এটা ল্যান্ড মিনিস্ট্রি, ল মিনিস্ট্রির অধীনে সাব রেজিস্ট্রি অফিস, আমরা ল্যান্ড মিনিস্ট্রি যোগাযোগ কিন্তু আছে। তারা কোনো রেজিস্ট্রি করতে, কোনো জমি রেজিস্ট্রি করার আগে আপনার কিন্তু এসিল্যান্ড থেকে কিন্তু আপনার জমিটার মালিকানা সম্পর্কে প্রমাণ নিতে হবে। নেওয়ার পর তারা রেজিস্ট্রি করতে পারবে, এবং রেজিস্ট্রি করার পরেও কিন্তু ওই নামজারির জন্য তারা কিন্তু একটা নোটিশ পাঠায়, এখানে তারা পাঠায়। যোগাযোগ আছে, কিন্তু এটা এক ইয়াতে আনার জন্য সুপারিশ এসেছে। আমি এটা খসড়া রিপোর্টের প্রতিবেদনের মধ্যে আমি দেখেছি, কিন্তু এই সম্পর্কে সরকার এখন সিদ্ধান্ত গ্রহণ করেনি। স্যার, এটার ফলে অর্থাৎ এটা ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে, কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে হয়নি। এটি কি কেবলমাত্র ভূমি মন্ত্রণালয়ের অধীনে নয় বলে এক ধরনের সমন্বয়হীনতা কাজ করে কিনা, বা এই সুযোগ সুবিধাটা আসলে কতটা নিশ্চিত করা উচিত বলে মনে হয়? না, সমন্বয়হীনতা যেটা আপনি বললেন, এটা তো আসলে একই ডিপার্টমেন্টের মধ্যে অফিসের মধ্যেও থাকে। এখানে অন্য একটা মন্ত্রণালয়ের অধীনে থাকার জন্যে তার সাথে কিছু সমন্বয়হীনতা থাকবে, কিন্তু এটা অকার্যকর হয়ে যায় না। ব্যাপারটা কার্যকর আছে, এবং সেখানে তারাও আমার মনে হয় যে এই ধরনের ইয়ার দিকে যেতে হবে, ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে, এবং ইন্টারফেসিংও করতে হবে ভূমি মন্ত্রণালয়ের সাথে। এক পর্যায়ে গিয়ে কিন্তু এটা ব্যাপারটা হবে। এক পর্যায়ে যে ফর্মে, যে মন্ত্রণালয়ের অধীনে যে সংস্থায় থাকুক, মানুষের মূল চাহিদা যেটা আছে, মানুষ যাতে কম সময়ে কম ভোগান্তিতে দ্রুত যাতে সেবাটা পায় সেটা চাচ্ছে। সুতরাং সাব রেজিস্ট্রি অফিসকেও কিন্তু ওই ধরনের ইয়ার মধ্যে যেতে হবে, যে তারা একটা যখন রেজিস্ট্রি করবে, সেই রেজিস্ট্রেশনের ইয়াটা যাতে তাৎক্ষণিকভাবে আপনার অনলাইনে চলে আসে আপনার এখানে, এবং আসার পরে যাতে এটা ভূমি অফিসে যাতে চলে যায়, যাওয়ার পরে আপনার নামজারিটা যাতে অটোমেটিক হয়ে যায়, দ্রুত হয়ে যায়। এখন যেটা আছে অ্যানালগ পদ্ধতিতে আছে, কিন্তু সেটা যথাযথভাবে কাজ করে না। এটা আমার মনে হচ্ছে যে তারাও এই জাতীয় একটা ব্যবস্থার দিকে দ্রুত যেতে হবে। তাদেরকে মানুষের চাহিদা, যুগের চাহিদার সাথে যেতে হবে। মানে এর ফলে কি নিশ্চয়ই মানুষের ভোগান্তিটাও লাঘব হবে, কিংবা দুর্ভোগটাও কমবে? যদি নিশ্চয়ই লাঘব হবে, আপনার কমবে। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, যে ভূমি সংক্রান্ত বিষয়ে আমাদের যে ইয়েটা, সেটা হচ্ছে এখানে আপনার এটা আমাদের দেশটাতে আপনি জানেন যে 54,000 বর্গ মাইলের দেশ। প্রতিনিয়ত আপনার বিভিন্ন কাজে, সরকারি কাজে বা বিভিন্ন ইন্ডাস্ট্রির কাজে, নগরায়নের কাজে ভূমি চলে যাচ্ছে, মানে চাষের জমি চলে যাচ্ছে। আর ভূমির দাম ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, ভূমি দুর্লভ হয়ে যাচ্ছে। ঢাকা শহরে একটা বড় স্থাপনা করার জন্যে আপনি জমি পাবেন না। এক নম্বর কথা, যত টাকা দিয়ে হোক কোনো জমি পাবেন না। অনেক বাড়িঘর ভেঙে টেকে, যেটা নিয়ে জন অসন্তোষ সৃষ্টি থেকে আরম্ভ করে বহু ধরনের সমস্যা সৃষ্টি হবে। তো এই কারণে এই চ্যালেঞ্জটা কিন্তু আমাদের উত্তরোত্তর বাড়বে। যেমন আমি একটা জিনিস যেটা বুঝি, যেমন আপনার নামজারির কথা যেটা বলছেন, জি, আগে বাড়ি ঘরের সমস্ত কিছু নামজারি যেটা হতো, আমরা
ছোটোবেলা থেকে ধরুন ভূমির সাথে তো সম্পর্ক কোনো না কোনোভাবে আছে, চাকরি সূত্র ছাড়াও সেই নামজারি বিরাট একটা বাড়ির নামজারি হতো একজনের নামে, হয়তো আমার দাদার নামে হয়েছে, তারপরে ভাগ হয়েছে। কিন্তু এখন আপনি দেখেন, আপনি যেখানেই বসবাস করেন, আপনি হয়তো একটা ফ্ল্যাটে বসবাস করছেন, এই ফ্ল্যাটটাতে হয়তো আরও 50টা পরিবার বসবাস করতেছে, কিন্তু এই জমিটা মালিকানা হয়তো একজনের নামে ছিল। এমনকি আমি ধরেন ধানমন্ডি ঢাকার প্রথম আবাসিক এলাকা যদি বলা হয়, ইয়ে করে প্ল্যান্ড আবাসিক এলাকা যদি বলা হয়, তাহলে আপনার ধানমন্ডিতে জমিগুলি ছিল 1 বিঘা বা 1.5 বিঘার প্লট। সেই মালিকানা দেওয়া হয় একজনকে। তো সেই মালিকানা একজনকে দেওয়া হয়, তখন এটাকে জরিপ করাটা খুব এতটা কঠিন ছিল না, আমি রেকর্ড রাখাটা। কিন্তু সেই একজনেরটা একজন দিয়ে দেয়, পরবর্তীতে তার সেকেন্ড জেনারেশন এসে শরিকদের বাড়ে, তখন হয়তো একই রকম ছিল, কিন্তু পরবর্তী জেনারেশন এসে এটা হয়তো ডেভেলপারকে দিয়ে দেয়, দিয়ে হয়তো এখানে 80টা ফ্ল্যাট হলো। এখন প্রায় ক্ষেত্রে 80 জন মালিক হয়ে গেছে, 80 জন মালিক হয়ে তাদের নাম প্রত্যেকের নামে কিন্তু খতিয়ান করতে হচ্ছে। কাজটাও কিন্তু দুরূহ হচ্ছে, চ্যালেঞ্জিং, অধিকত দিন দিন চ্যালেঞ্জিং হচ্ছে। এবং সেই চ্যালেঞ্জটা মেটানো যাবে আমরা যতটা প্রযুক্তির সুযোগ নিতে পারবো, তত মানুষের দুর্ভোগ কমানো সম্ভব হবে। স্যার, আরেকটা বিষয়, আপনি রাজধানীর কথা যখন বলছেন, রাজধানীর ধানমন্ডি এবং কেরানীগঞ্জ সার্কেলে 5টি বেসরকারি সেবা কেন্দ্র চালুর কথা আমরা জেনেছি। তারা আসলে কিভাবে কাজ করছে বা কাজ করবে, তাদের বিষয়ে আপনাদের মূল্যায়নটা? আমি এটাকে যেটুকু আমরা নিতে পারাটা সাম্প্রতিককালেই করা হয়েছে। 5টা সম্পূর্ণ এক্সপেরিমেন্টাল, পরীক্ষামূলকভাবে দিয়েছি আমরা। এবং তারা এই কাজটা কিন্তু আগে আমরা কিন্তু এখন ধরেন এই যেটা ফর্মালি নাই পাসপোর্টের জন্যে, ফর্মালি নাই অন্য অনেকগুলি কাজের জন্য আমরা কিন্তু ওই যে রাস্তায় বসে থাকি, কিন্তু আপনার ভিসার জন্য, পাসপোর্টের জন্য, এই জাতীয় লোক এদেরকে দিয়ে কিন্তু আগে কিন্তু কাজটা লোকে করাতো। কারণ নামজারি যখন চালু হয়, তখন সকলের কিন্তু এই অনলাইনে কাজ করার অভিজ্ঞতা নাই, নাই। তো সুতরাং এই জাতীয় লোকরা ধরে করতো। এখন তাদেরকে লাইসেন্স দিয়ে একটা আইনি কাঠামোর অধীনে এবং আইনের আওতায় আনা হলো। তারা একটা আইনের আওতায় তারা দায়বদ্ধও থাকবে, যেখানে তারা কোনো একটা করতে গেলে তাদের লাইসেন্স ক্যান্সেল হবে, তারা শাস্তি পাবে। তো এইটাকে আমরা পরীক্ষামূলক পর্যায়ে দিয়েছি, যে আমরা যদি দেখি যেটাতে সুফল আসছে, মানুষ অধিকতরভাবে এটা সেবা গ্রহণ করছে, এটা ক্রমান্বয়ে বাড়বে, সংখ্যা বাড়তে থাকবে। এটা কি শুধুমাত্র রাজধানী কিংবা ড্যাপ কেন্দ্রিক এলাকাগুলো, নাকি সারা দেশে আরো বাড়বে? বিশেষ করে গ্রামে বেশি প্রয়োজন হবে, কারণ গ্রামে কিন্তু আপনার অনলাইনে ধরুন সকলের আপনার যেখানে গ্রামকে আমি বলছি কোনো অর্থে না, নেগেটিভ অর্থে না, গ্রামের তুলনামূলকভাবে আর্থিক অবস্থা শহরের লোকের চেয়ে অসচ্ছল, তাদের অনেকের হয়তো কম্পিউটার নাই, অনেকের সেভাবে আপনার ধরুন কম্পিউটার থাকলে তো হবে না, আপনার এখানে ইন্টারনেট কানেক্টিভিটি থাকতে হবে, এগুলো থাকতে হবে। এই জন্য গ্রামে আপনার কিন্তু কেরানীগঞ্জে কিন্তু প্রাইভেট ইন্টারনেট সার্ভিস হলো, কিন্তু আমি দেখেছি আগেও কিন্তু ছিল। আমাদের এই প্রাইভেট যারা ইয়েতে ছিল তারাও কিন্তু ফ্যাসিলিটি। গ্রামে এই জিনিসগুলি আরও বেশি দরকার হবে, কিন্তু আমরা খুব দ্রুত যেতে চাচ্ছি না, আগে একটু দেখি এটা কী হচ্ছে, তারপর গ্রাজুয়ালি স্প্রেড করবে। স্যার, নাগরিকদের অসুবিধা দূর করতে ভূমি মন্ত্রণালয়ের একটা হটলাইন চালু আছে, 16122 এই 7 দিন 24 ঘন্টা খোলা থাকলে এটি 999-এর উপর মানুষের যে নির্ভরতা ছিল, বা 999 যে ধরনের সেবা দেয় মূলত সেরকম এক ধরনের সেবা দেওয়ার কথা। আপনার অভিজ্ঞতা আসলে কি বলছে, এবং আসলে সেটি কেমন কাজ করছে, মানুষ কতটা? আমাদের এটা কিন্তু ওই যে 999 যেটা বলছেন সেটা কিন্তু বেশ কয়েক বছর আগে চালু হয়েছে, আর এটা চালু হয়েছে অতি সম্প্রতি। এটা এখনও এফিসিয়েন্ট ওই পর্যায়ে যাইতে একটু সময় লাগবে। দ্বিতীয় নম্বর কথা কি, দুইটার যেটা ভিন্ন। 999-এর মধ্যে শুধু যাচ্ছে যে আমার বাড়িতে ডাকাত আসছে, এই জায়গাতে খুন হয়ে গেছে, এইসব জিনিসগুলি যাচ্ছে, মানে সিম্পল অভিযোগ এবং কনসার্ন লোককে ট্রান্সমিট করে দেওয়ার মধ্যে গিয়ে। কিন্তু এখানে ভূমি ঘটিত জিনিসগুলি আপনি জানেন যে জিনিস শুধু নামজারিতে সীমাবদ্ধ না, জমির খাজনা দেওয়ার মধ্যে আছে, তার রেকর্ডের মধ্যে কোনো রকম গোলযোগ হচ্ছে, এগুলিও আছে। ভূমিঘটিত জিনিসগুলি কিন্তু অধিকতর জটিল। এখানে এতে একটু সময় লাগবে, ঠিক ওইটার মতো ঠিক প্রম্পটলিভাবে হচ্ছে এটা আমি দাবি করবো না, এটা হওয়ার কথা না। অ্যাজ ওয়েল এজ এটা চালু হয়েছে বেশি দিন হয় না, সাম্প্রতিককালে চালু হয়েছে, কিন্তু আমার ধারণা উত্তরোত্তর এটা
মানুষ আরও বেশি পরিমাণে সেবা পাবে এবং পেতে শুরু করেছে, মানুষ অ্যাপ্রিসিয়েট করছে, পেতে শুরু করেছে এবং ভবিষ্যতও পাবে। মানুষ অনেকেই নিশ্চয়ই ফোন করছে সেখানে সেবা পাওয়ার জন্য। সেই জায়গাটায় কি মনে হয় যে সাধারণ মানুষের আসলে এই চাহিদাটা আরও আগে হওয়া উচিত ছিল, কিংবা এই চাহিদা পূরণটা একটু বিলম্বে হলেও এটা যেন 24 ঘন্টায় কি এই সেবাটা নিশ্চিত করার কোনো ধরনের ব্যবস্থা আপনাদের থাকছে? চালুটা মানুষের চাহিদা যত বাড়বে সেবা দেওয়ার জন্য আমাদের ক্যাপাসিটি তত বাড়ায় যেতে হবে। বর্তমান যে ক্যাপাসিটিতে আমরা এটা করে যাচ্ছি সেই ক্যাপাসিটি তত বাড়ায় যেতে হবে। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টগুলি তারা তো শুধু ইয়েটা পাচ্ছে, অভিযোগটা নিষ্পত্তি করার জন্য আমাদের যে বিভিন্ন ইয়েগুলি আছে এগুলির মধ্যে যে ইন্টারফেসিংটা এবং তাদের কম্পিউটার লিটারেসি এটা উত্তরোত্তর বাড়াতে হবে এবং তার জন্য ক্রমাগতভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেমন ইউনিয়ন ভূমি অফিসার, সহকারী ভূমি অফিসার, যাদেরকে তহসিলদার, সহকারী তহসিলদার বলা হতো আর কি, এখনও ওই নামে বেশিরভাগ পরিচিত তারা, তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো এই একটা জিনিস একটাকে আপনাকে পুরোপুরিভাবে সার্ভিস দেওয়ার জন্যে আপনার একটা সময় লাগে। স্যার, আমরা একটা বিরতি নিচ্ছি। নিশ্চয়ই বিরতি শেষে আবারও ভূমি সংক্রান্ত নানান বিষয় নিয়ে আপনার পরামর্শ, মতামত সেসব আমরা জানবো। থ্যাংক ইউ। দর্শক, আপনারা দেখছেন অপিনিয়ন, আমাদের যমুনা টেলিভিশন বিশেষ এই আয়োজনে আজকের অতিথি রয়েছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তার সঙ্গে আলাপ হবে আরও, কিন্তু নিতে হচ্ছে একটা বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন অপিনিয়নে আমাদের আজকের অতিথি ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার, এবং সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। আমরা আবারও ফিরছি আলোচনায়। স্যার, আরও একবার আলোচনায় আসতে চাই। ডিজিটাল প্রসঙ্গে আসলে আলোচনা হচ্ছিল। ভূমি ডিজিটাল ম্যাপিংয়ের প্রকল্প গ্রহণ করা হয়েছিল, সেই প্রকল্পের কাজ আসলে কেমন চলছে, ভবিষ্যৎ কি একটু যদি জানাতেন। এটা সবেমাত্র শুরু হয়েছে এবং ডিজিটাল করা ছাড়া ভূমির হোল্ডিং যেভাবে ক্রমান্বয়ে চেঞ্জ হচ্ছে, আমি যে আপনাকে বললাম যে একজনের নামে যে প্লটটার নামজারি করা ছিল, ধানমন্ডির কথা প্রসঙ্গে আবার ছিল, সেখানে আজকে 40 জন মালিক হয়ে গেছে। সেখানে আপনার ভূমি রেকর্ডটা সংশোধন করতে হচ্ছে, আর জরিপ প্রয়োজন হচ্ছে। মানে মাঝে মধ্যে জরিপ, আগে 5 বছর অন্তর একটা জরিপ করার আগে একটা জেনারেল প্রভিশন ছিল, সবসময় এরকম করা যেত তা না, হচ্ছে বেশি গ্যাপ নেওয়া হয়েছে, হচ্ছে কম গ্যাপ নেওয়া হয়েছে। কিন্তু আপনার ভূমির প্রকৃতিও তো ক্রমান্বয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি দেখেন, আপনি ঢাকার থেকে আপনি রওনা হন সিলেটের দিকে, আমি তো ভৈরবের আগে কিছু দূর আগে যাওয়ার আগে পর্যন্ত দুই পাশে কোনো ফসলের জমি দেখি নাই, সব ইন্ডাস্ট্রিতে ভরপুর হয়ে গেছে। আবার ঠিক তেমনভাবে আপনি এদিকে যান মেঘনাঘাট পর্যন্ত, ঠিক দুই দিকে ইন্ডাস্ট্রিতে ভরপুর হয়ে গেছে। তো এই ক্ষেত্রে জরিপ ক্রমান্বয়ভাবে জরিপ চালানোর জন্য, সেই জরিপের জন্য ডিজিটাল জরিপ চালানোর জন্য ইভেন ড্রোনের ব্যবহার করা হচ্ছে। ড্রোন ব্যবহারের জন্য আমাদের সিভিল এভিয়েশন মিনিস্ট্রির সাথে যে ইয়েটা করতে হয়, সম্মতি নিতে হয়, সেটাও আমরা নিয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের জরিপের ফ্রিকোয়েন্সি আরও বাড়াতে হবে এবং জরিপের পর তো যে জিনিসটা আছে, জরিপের পরে আসে আপনার এখানে সার্ভে সেটেলমেন্ট, এরপরে আসে আপনার নাম ইয়ে করা, যেন আপনার জরিপের করেই আপনার যদি আগে রেকর্ড আমরা দিই, এটার মধ্যে আগে মালিকের নাম আসবে, আপনার যদি পরিবর্তন না হয় আপনার নাম আসবে। অথচ আপনি যদি দেখা গেল যে বাই দিস টাইম আপনার নাম আসছে, কিন্তু বাই দিস টাইম আপনি সেল করে দিয়েছেন কাউকে, সে তখন আবার যখন নোটিফাইড হবে, সে তখন আসবে না আমি এটার মালিক, তখন তার কাগজ নিয়ে আসবে, সেটা চেঞ্জ করা হবে। ভূমি সেবা আসলে যে জিনিসটা, এটা খুব কমপ্লেক্স একটা জিনিস ভূমি সেবা। কারণ আমার ভূমি মন্ত্রণালয়ের অধীনে, ভূমি মন্ত্রণালয় ছাড়াও ভূমি মন্ত্রণালয়ের একজন সিনিয়র সচিব আছেন, এছাড়াও আরও 2 জন সচিব আছেন, একজন ভূমি অ্যাপিল বোর্ড। ওনার কাজটা হচ্ছে এই ভূমি সংক্রান্ত ব্যাপারে, ধরেন প্রথমত নামজারি বলেন বা যে কোনো সিদ্ধান্ত বলেন, এসিল্যান্ডের সিদ্ধান্তের ব্যাপারে কালেক্টর বলে, মানে ডিসির কাছে এটা ইয়ে হয়, জেনারেলি ডিসি রেভিনিউরা এটা ডিসপোজাল করে, তারপরে তো কমিশনের কাছে হয় এবং কমিশনার পর এটা ভূমি আপিল বোর্ডে আসে। আবার ভূমি সংস্কার বোর্ড বলে একটা বোর্ড আছে, এটাও এই যে আপনার ভূমি সংক্রান্ত যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোগুলি আছে, এই কাঠামোগুলি তারা যোগাযোগ রাখে এবং এই কাঠামোগুলির সাথে মন্ত্রণালয় একটা সামান্য সাধনের বিধান করে। আর আরেকটা হচ্ছে ডাইরেক্টর জেনারেল ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভে, এটা অত্যধিক একটা গুরুত্বপূর্ণ বিষয়।
এই ডাইরেক্টর জেনারেল ল্যান্ড রেকর্ড অ্যান্ড সার্ভের কাজ হচ্ছে এই যে দ্বীপ জেগে উঠছে সন্দ্বীপের চারিপাশে, আপনারা কাগজ দিচ্ছেন, ছবি দিচ্ছেন যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ যাচ্ছে অনেক বাড়ছে, এগুলি কিন্তু আমাদের কিন্তু দিয়ারা সেটেলমেন্ট বলা হয়, সেটেলমেন্ট করতে হয়। তো এর মধ্যে আবার কিছু জমি হয়তো ধরুন বন বিভাগকে দেওয়া হয় অনেক ক্ষেত্রেই, যে নতুন দ্বীপ জায়গা উঠলে দ্বীপটা যাতে স্থায়ী হয় তার জন্য বনায়ন দরকার হয় ক্ষেত্র বিশেষে। এবং যেখানে কিছুটা বনায়ন হয়েছে বা জমি সেটেল হয়ে গেছে, এখানে ইয়ের জন্য বন্দোবস্ত মানে ইয়ের জন্য দেওয়া হয়, সাধারণত ভূমিহীনদেরকে দেওয়ার বিধান আছে, কোনো কোনো সংস্থাকেও দেওয়া হয় ক্ষেত্র বিশেষ। নোয়াখালী এবং সন্দ্বীপের দিকে কিছু জমি আমরা সামরিক বাহিনীকেও দিয়েছি, তারাও ব্যাপক বনায়ন করেছে, বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। তো এটা কিন্তু আসলে ব্যাপক কাজ, ভূমি মন্ত্রণালয়ের কাজও বহুমুখী কাজ, হাট বাজার থেকে আরম্ভ করে বহু কিছু, জলমহালগুলি ব্যবস্থাপনার বহুমুখী কাজ। এটা সম্পূর্ণ অ্যানালগ কবে পর্যন্ত হবে এটা সম্পর্কে বলা খুব নিশ্চিত করা বলা খুব কঠিন। এবং আগামীকালে আমার অনেকগুলি জলমহালের আছে, কিন্তু এটা কিন্তু পার্সিয়ালি অ্যানালগ আমি বলি ইজারা। এই ইজারা কিন্তু তারা বিটটা করেছে অনলাইনে, বিট করেছে অনলাইনে, এখানে কিন্তু পার্সিয়ালি প্রযুক্তি কিন্তু চলে আসছে। আসার পরে জেলা কমিটি এখানে জেলাতে ডিসি সভাপতিত্ব একটা ইজাতে আছে, এখানে ফিশারিজ এবং কোঅপারেটিভের লোকেরাও আছে, তারা একটা সুপারিশ পাঠায়। পাঠানোর পরে এখনও আবার পার্সিয়ালি অনলাইন বলেন, আমি যে মিটিংটা হবে এটা ভূমি উপদেষ্টা সভাপতি হয়, এখানে সচিব ছাড়া অন্যান্য কর্মকর্তারা থাকবেন, পাশাপাশি অনলাইনে ওই ডিস্ট্রিক্টে ডিসি থাকবেন দেখবে। তো সেইগুলি এই প্রতিটা তাদের সুপারিশটা সামনে তোলা হবে এবং তাৎক্ষণিকভাবে ওই ডিসির সাথে শোনা হবে কী বলতে চায়, আমাদের কোনো প্রশ্ন থাকলে তাকে জিজ্ঞেস করা হবে, সিদ্ধান্ত হবে। আসলে বিচিত্রমুখী সেবা দিয়ে যাচ্ছে ভূমি মন্ত্রণালয় এবং সরকারের রাজস্ব আয়ের একটা অংশ, একটা নন ট্যাক্স রেভিনিউ বলতে যেটা বোঝায়, এটা খুব বড় না হলেও সেবার কিন্তু সেবার পরিসর অনেক বড়, কিন্তু যথেষ্ট রাজস্ব আয়ও কিন্তু একবারে কম না, রাজস্ব আয় কিন্তু প্রচুর হয়। স্যার আপনি বলছিলেন যে নতুন নতুন চর যাচ্ছে, সন্দ্বীপের কথা বলছিলেন, যেমন আমাদের যমুনা টেলিভিশনে আমরা রিপোর্ট করেছিলাম এরকম যে বঙ্গোপসাগরে হাতিয়া, নোয়াখালী হাতিয়া উপকূলে নতুন করে আরেকটা বাংলাদেশ জেগে উঠছে। এই যে নতুন নতুন জেগে ওঠা চর কিংবা ভূমি যেগুলো আসলে নতুন করে দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে, সেগুলোকে বসবাসের উপযোগী কিংবা চাষের উপযোগী সেসব করার ক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে ভূমি মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা দেওয়া আছে কিনা, যত দ্রুত সম্ভব সেগুলো যেন কাগজপত্র হয়ে মানুষের ব্যবহার বা ভূমিহীনদের জন্য দেয়া কিংবা ব্যবহার উপযোগী করা, মানে বেদখল যেন না হয়, সেসব বিষয়ে কোনো নির্দেশনা কি আপনাদের তরফ থেকে দেওয়া আছে? অবশ্যই আছে। আপনার ধরুন যখনই এটা জেগে ওঠে তখন এটা সরকারের জমি, অতি অবশ্যই এটা সরকারের জমি, মানে জনগণের জমি। তো সেই জনগণের জমিকে ব্যবহারের জন্য বিভিন্ন ধরনের ইয়াতে আছে। নতুন জেগে ওঠার পরে সাধারণত আপনার প্রথম ইয়াটাতে বন বিভাগকে আমরা ইয়ে করি, বন বিভাগের একটা অংশ রয়ে গেছে, তারা কোস্টাল এফরেস্টেশনটা করে। এতে করতে গিয়ে আপনার ইয়েটা হয়, প্রথমত মাটিটা সেটেল হয় ইয়ে করে। এই পর্যায়টার পরে পাশাপাশি আমরা আমাদের দেশে ধরুন ভূমির ভূভুক্ষ মানুষ, মানে জমি নাই, বহু ল্যান্ডলেস লোক, চর ভাঙ্গা জমি, নদীতে ভাঙ্গা মানুষ, এদিক সেদিকে যে ইয়ে করতে থাকার জায়গা নিয়ে যায়, তাদেরকে জায়গা দেওয়া হয়, তো বন্দোবস্ত দেওয়া হয়, সেগুলি তারা নিচ্ছে। তো এগুলিকে নিয়ে ক্ষেত্রবিশেষে অনিয়ম হচ্ছে না এমন কথা এমন দাবি আমি করব না, এমন দাবি করার সুযোগ নেই। কারণ এত ব্যাপক পরিসরের যে সেবা, এত বিস্তৃত যার পরিসর, সেখানে আপনার কিছুটা ইয়ে থাকতে পারে, সেটাকে আমরা যেখানে যতটা সম্ভব দূর করার চেষ্টা করি। আর স্থানীয় প্রশাসনকে তো আমাদের অবশ্যই সরকারি মালিকানাধীন শুধু চরের জায়গা না, যে কোনো জায়গাকেই রক্ষা করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের। তবে তাদের ক্যাপাসিটি কিন্তু একেবারে আকাশচুম্বী ক্যাপাসিটি কিন্তু নাই, তারা সবটা চাইলেই রক্ষা করতে পারে না, সবটা চাইলেই রক্ষা করতে পারে না। আসলে সামাজিকভাবেও আমাদের একটা সুরক্ষা ব্যবস্থা গড়ে ওঠা উচিত, সামাজিক সচেতনতা দরকার। আমরা সেই দিকে আমরা কিন্তু একটা ক্যাম্পেইন চালাচ্ছি, যাতে মানে বিভিন্ন রকম ইয়ের মাধ্যমে যে মানুষ যাতে একটু সচেতন হয় এবং তারাও যাতে রক্ষার জন্য চেষ্টা করে। দলিল যার জমি তার, এই আইন আসলে এখন বেশ প্রচলিত, কিন্তু এটা কতটা বাস্তবায়ন করা যাচ্ছে বলে মনে হচ্ছে স্যার? দলিল যার জমি তার কথাটা যে জিনিসটা বলা হয়েছে, এটা হচ্ছে কি, এটাতে সাথে তো ভিন্নমত পোষণ করার সুযোগ কম। তবে ক্ষেত্রবিশেষে দলিল কিন্তু আপনার এইভাবে সেভাবে যোগসাজশে অন্যের জমির উপরও হয়তো আপনার বাবার নামে জমি ছিল,
আপনার 4 ভাই বোন, ইদানিংকালে বিদেশে থাকে কেউ কেউ, হয়তো 2 জন বিদেশে আছে, আপনার বাকি 2 জন বিক্রি করে দিলেন, তো আমি কিনলাম, আমি কিন্তু আর নিরঙ্কুশ মালিক হলাম না। আর যদিও আপনি হাইড করেছেন, আপনি দায়ী হবেন এর জন্য, আলটিমেটলি মানে মামলা হলে আপনার বিরুদ্ধে হবে। কিন্তু আমি কিনলাম, যে আমি যে দেখে কিনলাম না, যে আপনার ফাদারের নামেও জমিটা, আপনার কয় ভাই বোন ছিলেন, আপনারা 2 জনই শুধু মালিক হলেন কীভাবে, সেক্ষেত্রে আমি এটাকে নিরঙ্কুশ মালিক হওয়া এমন না। তো জেনারেলি ইট ইজ কারেক্ট, যেহেতু আমি দলিল মূল্যে কিনেছি, এটা আমার হওয়ার কথা। কিন্তু সেই দলিলটা যদি যথার্থ না হয়, দলিলটা যদি কোনো কিছু কারচুপির মাধ্যমে যদি হাইড করা হয়, তাহলে সেক্ষেত্রে দলিলটার বৈধতাও কিন্তু আবার প্রস্তাবিত হবে। তবে প্রাথমিকভাবে এটা সত্য কথা যে দলিল যার জমি তার। ভূমি সংক্রান্ত নতুন কোনো আইন কিংবা পুরনো আইন সংশোধনের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? একটা আইন, আমরা একটা বেসিক আইন নিয়ে আমরা কিছুটা কাজ করছি, তার মধ্যেও এখনও ভিন্ন মত আছে। আমরা কৃষি জমি সুরক্ষা আইন নামে একটা আইনের জন্য আমরা চেষ্টা করছি, করছি। এখানে আমাদের বন পরিবেশ উপদেষ্টা আছেন, এর সাথে সংশ্লিষ্ট কৃষি উপদেষ্টা আছেন, তারপরে আপনার আরও অন্যান্য বিভাগ প্রতিষ্ঠান আছেন। আমরা চেষ্টা করছি, এটাকে ড্রাফট একটা হয়েছে, ড্রাফটটা আমরা ফাইনালাইজ করতে পারিনি। আসলে আমরা বিভিন্ন কারণে বর্তমান জমির শ্রেণী পরিবর্তন হচ্ছে, আমরা শ্রেণী পরিবর্তনটাকে ঠেকানো যাবে না, কিন্তু কমাতে চাচ্ছি। যে আপনার এমনি কিন্তু অনুসারে আমাদের ভূমির বেসিক আইন যেটা আছে, স্টেট একুইজিশন টেন্যান্সি অ্যাক্ট বলতে যেটা আইনটা পরিচিত, যেটা জমিদারি উচ্ছেদের মাধ্যমে যে আইনটা হয় আর কি, জমিদারি উচ্ছেদ করার জন্যে। তো সেখানেও কিন্তু জমির শ্রেণী পরিবর্তন করতে হলে কালেক্টরের অনুমতি লাগে, কালেক্টর মানে ডিসি অনুমতি লাগে, ছাড়া করা যায় না। কিন্তু আমাদের আসলে এই যে বিশাল ইয়ের মধ্যে, তা কালেক্টরের প্রতিনিধি হিসেবে বলতে পারেন যে এসিল্যান্ড আছে, তহসিলদাররা আছে, কিন্তু তারাও কিন্তু সবটা পারে না। ইদানিংকালে একটা প্রবণতা আমরা দেখছি, আমাদের নোটিসে আসছে, যেটা যেমন আমাদের উত্তরাঞ্চলে আপনার নওগাঁ টওগাঁ এসব দিকে ধান খেতে আমবাগান হয়ে যাচ্ছে, আবার ধান খেতে পুকুর হচ্ছে আপনার চাষ করার করে। তো এটা কিন্তু আপনাদের ইয়েতেই আসছে, ক্ষেত্র বিশেষে পজিটিভ নিউজ হিসেবে আসতেছে। আগে ধান ক্ষেত ছিল, পুকুর হচ্ছে, অনেক মাছ চাষ, অনেক লাভ হচ্ছে। আর একজন লোককে আসলে এই কৃষি জমিতে বর্তমানে আসলে আমরা চাউলের দামকে মানুষের কাছে সহজলভ্য করতে চাচ্ছি। এই জন্য সরকার সকল প্রকার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং চালিয়ে যেতে হবে। কিন্তু সবচেয়ে কম লাভ কিন্তু ধান চাষে, এবং কৃষি ডিপার্টমেন্টে কিন্তু আপনার ভ্যালু অ্যাডেড ক্রপ বলে একটা শব্দ প্রচলিত ছিল। আমরা যে সময় মফস্বলে ছিলাম, তখন মানুষজন উদ্বুদ্ধ করতাম যে তুমি শুধু ধান করছো কেন, এই জমিটাতে একটু বিটি জমিতে করলা চাষ করতে পারো, অনেক বেশি লাভ পাবা। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ক্রমান্বয়ে চাষের জমি কমে যাচ্ছে, ধান চাষের তো আরও কমছে, যেগুলি কিছুই করা যাবে না এগুলির মধ্যে ধান চাষ হচ্ছে। তো এতে করতে যে আমাদের খাদ্যে যেটা করা হয়, খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, বিশেষ করে আপনার আমাদের দেশে খাদ্য বলতে মূলত চাউল আর গমকে বোঝানো হয়। আগে তো শুধু চাউলই বলা হতো, কিন্তু এখন 70 লাখ টন গমও লাগে আমাদের দেশে, যেটা মোটে 10 লাখ টন আমরা উৎপাদন করি, 60 লাখ টন আমাদের আমদানি করতে হয়। তো সেখানে খাদ্য নিরাপত্তার উপর একটা চ্যালেঞ্জ হিসেবে আসছে। পাশাপাশি আমাদের উন্নয়নমূলক কাজও, আজকে ধরুন আমরা একনেকের মিটিং করলাম, এখনও আমরা হিসাব করছিলাম যে কয়টা প্রজেক্ট পাস হচ্ছে, কয়টার পিছনে, এটাতে 20 একর, এটা 44 একর, এভাবে যাচ্ছে। তা আমরা নিজেদের মধ্যে আলোচনাও করছিলাম, একে অপরকে করছিলাম, কিন্তু এটা বিকল্প তো কিছু নাই আমাদের। তো আসলে আমরা আসলে যোগাযোগ ব্যবস্থাও গড়ে তুলতে হবে, প্লাস জমিও রাখতে হবে। তো সব দিক মিলেই কীভাবে সংকট, আমরা সংকট তো চ্যালেঞ্জ, এটাকে বলবো, এটা সংকট না বলে চ্যালেঞ্জ বলবো, চ্যালেঞ্জটা মোকাবেলা করা যায় সেদিকে আমরা সকলে সক্রিয়ভাবে চেষ্টা করছি। আমরা আরও একটা বিরতি নিতে হচ্ছে স্যার, নিশ্চয়ই বিরতি শেষে আরও আলোচনা করবো আপনার সঙ্গে। আবারও স্বাগত, দেখছেন ওপিনিয়ন। আর ওপিনিয়নে আজকের অতিথি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। স্যার, আবারও ফিরছি আলোচনায়। ভূমি অফিসের দুর্নীতি,
এটি দীর্ঘদিন ধরেই আপনি মাঠ প্রশাসনে যখন কর্মরত ছিলেন তখন থেকে এখন অবধি একই অভিযোগ আসলে শুনতে হচ্ছে নিশ্চয়ই। সেই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কতটা কঠোর হতে হচ্ছে ভূমি মন্ত্রণালয়কে, কিংবা কতটা কঠোর হচ্ছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গে বলতে চাই, এটাকে আমি জাস্ট ভূমিকে ডিফেন্ড করার জন্য না, মানুষকে সেবা দানকারী যতগুলি সংস্থা আছে সবগুলি সম্পর্কে কম বেশি এটা প্রযোজ্য। এমনকি আজকে শিক্ষা ভবন সম্পর্কেও কিন্তু একই ধরনের অভিযোগ আছে। শিক্ষা ভবনে গিয়েও শিক্ষকরা দিনের পর দিন এখানে হয়রানির সম্মুখীন হয়। তার সাথে ভূমি সম্পর্কে যেটা বলেছেন, অবশ্যই আমি স্বীকার করে নেব যে এখানে মানুষ কিন্তু যথাযথ সার্ভিসটা পাচ্ছে না, দুর্নীতির জন্যই পাচ্ছে না। এখানে আপনার আমাদের কিছু কর্মকর্তা, অবশ্যই কিছু কর্মচারী তো বটেই, কিছু কর্মকর্তাও যোগসাজশে একটা দুর্নীতির চক্র গড়ে উঠেছে। তো এটা যেখানে আমরা এটা সম্পর্কে কোনো রকম পাই, সে সম্পর্কে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। কিন্তু সকল মানুষকে পাল্টাই ফেলা যাবে না, সমাজ ব্যবস্থাকে রাতারাতি পাল্টানো যাবে না। আমরা এটার জন্যই কিন্তু আমরা ক্রমান্বয়ে প্রযুক্তির উপর অধিকতর নির্ভর করছি, যাতে দুর্নীতির সুযোগটা কমে যায়। দুর্নীতির সুযোগটা আপনি যদি ঘরে বসে খাজনা দিয়ে ফেলতে পারেন, ঘরে বসে যদি আপনি নামজারি করে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আপনি দেখলেন যে আপনার নামজারির কানুনগুলোর কাছে পড়ে আছে, তখন কিন্তু আপনি কমপ্লেন করতে পারতেছেন। তো এই সুযোগটা সৃষ্টি হচ্ছে, ক্রমান্বয়ে সৃষ্টি হচ্ছে। আমরা মনে করছি সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিষয়ে যে ইয়েগুলি, মূলত তারা নামজারি, জমি খাজনা দেয়া, এইগুলিতে সাধারণ মানুষের সমস্যাটা সীমাবদ্ধ। বাকি আরও বিস্তৃত যেগুলি বললাম, বিশাল বিস্তৃত ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম। তো সেখানে আমরা এটাকে ডিজিটালাইজেশন যত দ্রুত কমপ্লিট করতে পারবো, এবং এটাকে কমপ্লিট করা মানে চলমান থাকবে, কারণ মালিকানাও কিন্তু পরিবর্তনশীল হবে। আজকে আমি মালিক আছি, আমার কয়েকদিন পরে আমি থাকবো না, তখন আমার পরিবর্তন আমার যারা বারিশ আছে তারা মালিক হবে, তখন তাদের নামে আবার হবে। তো সুতরাং এটা ক্রমান্বয়ে রেকর্ড পরিবর্তন হবে। সেগুলি যদি যতটা আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে যতটা আমরা দ্রুত আয়ত্তে নিতে পারবো, তত দুর্নীতির সুযোগ কমে যাবে। আপনার এক সময়ে আপনি দেখেন, যদিও সংখ্যাটা কম, একটার সাথে একটা কোনো ম্যাচ নাই, পেনশনারদের একটা সম্পর্কে, দুর্ভোগ সম্পর্কে অনেক কথা ছিল। আমি তো পেনশনার নাও, তো এটা কিন্তু এখন এই অভিযোগটা কিন্তু এখন নাই। কিন্তু আমরা কিন্তু যে সময় চাকরিতেও ছিলাম, এই পেনশনারদের দুর্ভোগটা সম্পর্কে জানতাম। এমনকি ক্ষেত্র বিষয়ে যখন জেলায় ছিলাম, উপজেলায় ছিলাম, তখন ওখানে হিসাব রক্ষণ অফিস যেগুলি আছে, এগুলো সব অভিযোগ পেয়ে আমরা মাঝে মধ্যে এগুলি ব্যবস্থা নিতে হয়েছে, করতে হয়েছে। কিন্তু এটাকে কমপ্লিট সম্ভবত আপনার অ্যাকাউন্টে চটকে চলে যাচ্ছে। স্যার, আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা সাংবাদিকতা করতে গিয়ে দেখি সাধারণ মানুষের নানান ধরনের অভিযোগ আসে আমাদের কাছে, সমস্যার সমাধানের জন্য আসে, রিপোর্ট করার জন্য আসে। সে জায়গায় দেখা যায় যে বেশিরভাগ বিষয়ই থাকে আসলে জমি সংক্রান্ত। কখনো সে তার নিজের জমি দখল হয়ে গেছে, এমন ধরনের পাল্টাপাল্টি নানান ধরনের অভিযোগ। জমি সংক্রান্ত মামলার বিরোধ আসলে দীর্ঘ সময় ধরেই আসলে হয়ে থাকে। এই বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কোনো ধরনের সমন্বয় করার সুযোগ আছে কিনা ভূমি মন্ত্রণালয়ের, কিংবা দ্রুত ভূমি সংক্রান্ত বা জমি জমা সংক্রান্ত মামলা নিষ্পত্তির সুযোগ আছে কিনা, আপনার কি মনে হয়? আসলে মামলা ধরেন আপনার এখানে একটা যেটা বললাম, যে এখানে যেটা ভূমি সংক্রান্ত কিছু বিষয়ে আমাদের ভূমি আপিল বোর্ডে যেগুলি হয়, যে এইগুলিও মামলা, এখানেও লয়াররা থাকেন, যেটা কমিশনারের সিদ্ধান্তের বিরুদ্ধে যেখানে হয় ভূমি আপিল বোর্ড। এছাড়া দেওয়ানি আদালতে যে মামলা হয়, তো সেই মামলার বিষয়ে এখানে দ্রুত করার জন্যে আমার মনে হয় এখানে বিচার বিভাগ সংস্কার কমিশন বোধহয় কিছু প্রতিবেদন দিয়েছে, তাদের প্রতিবেদনের মধ্যে কিছুটা আছে। তো এটা এতটা দেখার সুযোগ আমার হয় নাই, আমার কিছু থাকবে। তবে এটা আসলে ক্রমান্বয়ে মানুষের চাহিদা যত বাড়তে থাকবে, মানুষের ক্ষমতায়ন যত হতে থাকবে, ক্ষমতায়ন হওয়ার জন্য কিন্তু একটা বড় হচ্ছে, যেটার জন্য আমরা বরাবর ফাইট করেছি এবং করছি, সেটা হচ্ছে গণতন্ত্র। তো গণতান্ত্রিক অধিকার তার যতটা বাড়বে, তত কিন্তু তার
কণ্ঠস্বর সোচ্চার হবে, সে ক্ষমতায়ন হবে, তখন তার প্রতিনিধিরা তার ফেভারে ওইসব আইন কানুনগুলিকে সংস্কার করে, আইন কানুনগুলি সংস্কার করে তাকে দ্রুত প্রতিকার পাওয়ার ব্যবস্থা করতে হবে। এসব দেওয়ানি আদালতের যে ইয়েটা, সেটা ক্ষেত্রে বেশি ভূমি মন্ত্রণালয়ের ব্যাপারটা আছে, আমি এটা ইয়ে করছি না। তো এখানে এই জিনিসগুলি পড়ে থাকে, দিনের পর দিন পড়ে থাকে। এটা আমাদের নিম্নপদস্থ কর্মচারীদের জন্য হয়, ক্ষেত্র বিশেষে উচ্চপদস্থ আধিকারিকরাও কেউ কেউ এগুলির সাথে সংশ্লিষ্ট থাকেন, এটা হয়। এটা আসলে মানুষের ক্ষমতায়ন যত হবে, মানুষ শিক্ষা দীক্ষা সম্পদে যত ইয়ে হবে, তখন তাকে কিন্তু ঠকাইতে পারবে না। তখন তাকে ঠকাইতে পারবে না, সে তখন প্রোটেস্ট করতে পারবে, তখন আপনার সে মিডিয়াতে যে এই জায়গাতে এসে আমরা কথা বলতে পারবে। স্যার, আরেকটা বিষয় দেখা যায় যে ভুয়া মামলা, মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা বা ভূমি দখল করে নেওয়া, এই ধরনের বেলায় আপনার কি মনে হয় যে আসলে যে প্রতারক কিংবা যে আসলে মিথ্যাবাদী, মিথ্যের আশ্রয় নিয়েছে, তার বিরুদ্ধে আসলে শাস্তির একটা ব্যবস্থা থাকা উচিত? যদি কিন্তু আমি শুনুন, আমি তো ধরুন যে সময় আমার ইয়ার দিকে আমি তো বিচার বিভাগ পৃথক হলো যখন, মানে ফৌজদারি বিচার ব্যবস্থা যেটা আর কি, যেটা নিম্ন আদালতটা ইয়াতে ছিল, ডিসির আওতায় ছিল, সেটা আমি যখন ক্যাবিনেট সচিব তখন, এর আগে আমি যখন ডিসি ছিলাম তখন তো এটার সাথে সরাসরিভাবে জড়িতই ছিলাম। আমি ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছি মোটামুটি লম্বা সময়। আমাদের দেশে ঠিক শহরে না হলেও, শহরেও অনেকগুলি আছে জমি নিয়ে বিরোধগুলি উৎপত্তি, গ্রামে বিরোধের বিরাট একটা জায়গা কিন্তু জমি। এটা আমাদের গতানুগত আমরা কিন্তু চাকরির সূচনা থেকে দেখে আসছি। এর জন্য দেওয়ানি আদালতও কিন্তু অভিযোগগুলি মূলত জমি জমার মালিকানা থেকে আরম্ভ করিয়া এগুলি দখল ইত্যাদি, দখল বেদখল ইত্যাদি সংক্রান্ত। তো এই সব জিনিসগুলিও কিন্তু আপনার দ্রুত এগুলিতে পরিত্রাণ পাওয়ার ব্যাপার যেটা আছে, পরিত্রাণ পাওয়ার ব্যাপারটা এখানে রিফর্ম বর্তমানে যেটা আমাদের সরকার বলছে, সেই রিফর্মটাকে যত জোরদারভাবে করা যাবে ততই এসব প্রতিষ্ঠানগুলি তত এটা গিয়ে হবে। স্যার, একটু আপনার মন্ত্রণালয়ের বাইরেও হতে পারে, আপনার সঙ্গে আলোচনা হচ্ছিল আসলে সম্প্রতি আপনার সভাপতিত্বে একটি উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, ডিটেইল এরিয়া প্ল্যান নিয়ে নানান আলোচনা হয়েছে। সেখানে কোনো সংশোধনী বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে কি পৌঁছানো গেছে, নাকি সেটি আর একটু সময় সাপেক্ষ ব্যাপার মনে হচ্ছে? ডিটেইল এরিয়া প্ল্যান যেটা, এটা মূলত এটা স্পন্সরিং অথরিটি বা ইমপ্লিমেন্টিং অথরিটি রাজুক। এখানে আমার সভাপতিত্ব হয়েছে, এখানে আরও 4 জন উপদেষ্টা ছিলেন, তবে এটা উপদেষ্টা পরিষদ কমিটি না। এই কমিটিতে উপদেষ্টা পরিষদের আমি সহ 5 জন সদস্য আছেন, আর এছাড়াও আপনার বেশ কয়েকজন সচিব আছেন, রাজুকের চেয়ারম্যান আছেন। এই জাতীয় সমন্বয় কমিটিটা গঠিত। সেই কমিটিতে আমরা এক দফা আলোচনা করি, একটা মাত্র সভা হয়েছে, এর মধ্যে একটা মাত্র সভা হয়েছে। আর ডিটেল এরিয়া প্ল্যানের মধ্যে ধরেন এই যে যথেষ্ট কনফ্লিক্টিং ইস্যুস রয়ে গেছে, আর ঢাকা নগরটাও ঘুরে উঠছে। পাশাপাশি আমি আর বলবো যে আমি অন্য পৃথিবীর অন্য শহরগুলির সাথে যদি তুলনা করি, ঢাকা শহরের লোক সংখ্যা 2 কোটি, আয়তন 300 বর্গ মাইল। দিল্লির লোক সংখ্যা প্রায় 2 কোটি বা কিছু বেশি, এটা আয়তন 3000 বর্গ মাইল। ঠিক তেমনভাবে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যদি তুলনা করেন, আমরা এত বেশি ঘনবসতিপূর্ণ, মানে এই জমির উপরে এইটুকু জায়গার মধ্যে আমরা সবাই বসবাস করছি, এটাকে সবাই আয়ত্তে নিতে চাচ্ছি, তার জন্য এই বিরোধগুলি হয়। তো ঠিক তেমনভাবে রাজুকও জিনিসগুলি, রাজুকের কাজ নিয়ে আমরা ভোগান্তিতে, ধরেন আমিও ক্ষেত্র বিশেষ রাজুকের, যেহেতু আমার একটা সরকার থেকে একটা প্লট পেয়েছিলাম, এখানে ডেভেলপের মাধ্যমে 4টা ফ্ল্যাট পেয়েছি। তো সেখানেও আমি দেখছি যে একেবারে, যেহেতু আমার পরিচিতির জন্য ক্ষেত্র বিশেষে আমার তেমন একটা ভোগান্তি হয় না, কিন্তু অন্যদের একটা ভোগান্তি হতে আমি দেখি এবং শুনি, এটা অসত্য না। এবং সেটাতে বেরিয়ে আসার জন্য তারাও চেষ্টা করছে। সেক্ষেত্রে এই ডিটেল এরিয়া প্ল্যানের যে ইয়েটা, এখানে একাধিক উপদেষ্টা জিনিসটা বললেন, এটা আর একটু লেভেলে, অফিসিয়াল লেভেলে আর একটু ব্রড বেসড আলোচনা হওয়া উচিত। এমনকি শুধু অফিসিয়াল লেভেলের বাইরেও বাকি যারা স্টেক হোল্ডার আছে, তাদের সঙ্গে আলোচনা করে আছেন, আপনার আর্কিটেক্ট যারা আছেন, তারপরে যারা প্ল্যানার আছেন, যারা এনভায়রনমেন্টালিস্ট আছেন, তাদেরকে শুনে আর আলোচনা হওয়া দরকার। সেই জন্য এটাকে একটা সময় দেওয়া হয়েছে, ঈদের পরে আমরা আবার বলবো, এর মধ্যে তারা এটাকে আরও বিশ্লেষণ করবে। স্যার, আমরা একেবারেই শেষ দিকে, শেষ মুহূর্তে এসে জানতে চাওয়া যে নিয়মিত ভূমি কর দেওয়ার ক্ষেত্রে সাধারণের
কে সাধারণকে উৎসাহীকরণের বিষয়ে আপনার তরফ থেকে আসলে একটু বক্তব্য জানতে চাই, এবং কতটা আসলে আগ্রহী এখন সাধারণ মানুষ ভূমি কর দেওয়ার ক্ষেত্রে, দিন দিন সেই সচেতনতাটা বাড়ছে কিনা? এই সচেতনতা আমি বলবো যে ভূমির দাম যত বাড়ছে, ভূমির মালিকানা নিয়ে যতটা চ্যালেঞ্জ বাড়ছে, ঠিক মানুষ ততটা বেশি। কারণ এটা কিন্তু ভূমি কর দেওয়াটা কিন্তু আমার মালিকানা একটা প্রমাণ। মালিকানার প্রমাণ হিসেবে যে কটা জিনিস থাকে, যেন আপনি যেটা বললেন দলিল হচ্ছে ক্রয় সূত্রে হইলে আমি তারপর আবার নামজারি করতে হয়, নামজারি করা হয়। ঠিকভাবে আমি উত্তরাধিকার সূত্রে যেটা পেয়েছি বা পাবো, সেটাও কিন্তু আমি আমাকে আবার নামজারি করতে হবে। এই ক্ষেত্রতে আমাকে নামজারি পরে কিন্তু আমি ভূমি কর দিয়ে রাখি, এবং দিয়ে রাখার জন্য আমরা সচেষ্ট থাকি। মানুষ কিন্তু এখন আসলে ভূমি কর মানে মানুষ কিন্তু বাকি রাখতে চায় না, দ্রুত দিয়ে দেয়। আমাদের কতগুলি জমি আছে, যেমন কক্সবাজারে আমি ডিসি ছিলাম, এখানে আমি জানি চিংড়ি জমি, লবণের জমি। তো লবণের জমি বন্দোবস্ত দেওয়া হয় না, ওখানে দখলের ভিত্তিতে একর ভিত্তিতে নেওয়া হয়, খাজনা নেওয়া হয়। আর চিংড়ি জমি বন্দোবস্ত দেওয়া হয়, এটা একর ভিত্তিতে। এইগুলি ক্ষেত্র বিশেষে বাকি পড়ে থাকে, আর বাকির জন্য লিজ ক্যান্সেল হয়, আবার মামলা মোকদ্দমা হয় এগুলি নিয়ে। তো মানুষ কিন্তু এটা বাকি রাখতে চায় না, বরং আমাদের রেকর্ডপত্র দিয়ে গোলযোগের জন্য ক্ষেত্র বিশেষে ভূমি আদায় করা যায় না। মানুষ তো আগ্রহী, খুব আগ্রহী। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে সময় দিয়েছেন কষ্ট করে, সুযোগ দেওয়ার জন্য, আমার বক্তব্য বলার জন্য, সুযোগ দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি, আপনার সুস্থতা আমাদের কাম্য। দর্শক, ওপিনিয়ন দেখছিলেন। ওপিনিয়নে আজকের অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। শেষ করছি আপাতত আজকে এই পর্যন্তই। তার কাছ থেকে সামাজিক সচেতনতা, সামাজিক সুরক্ষা এবং সাধারণের এই জনদুর্ভোগ, জনচিন্তা কিংবা জনসংকট, ভূমি সংক্রান্ত নানান সেই সব সংকট লাঘবে ভূমি মন্ত্রণালয়ের ভূমি সেবা নিশ্চিত করার যে প্রত্যয় বা যে অঙ্গীকার, সেটুকু আমরা আজকের এই আলোচনায় পেলাম। এবং নিশ্চয়ই ভূমি মন্ত্রণালয় আলী ইমাম মজুমদার মাননীয় উপদেষ্টার নেতৃত্বে সাধারণের কথা চিন্তা করে সামনের দিনে এগিয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।